চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষক, গবেষক ও অ্যাক্টিভিস্ট ডক্টর জেবুন্নেসা চপলা। শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভালো আছি। গতকাল রাতে দেশে এসেছি আর আমি এবং সকালে আমাদেরকে সময় দিয়েছেন। সকালে একেবারে চায়ের কাপে, আমাকে চাটা বানাতেও হয়নি, এটা মনে হয় আরেকটা মজার ব্যাপার। আর দীর্ঘ 25 বছর ধরে আমি প্রবাসী, খুব বেশি একটা আসার সুযোগ পাই না, কিন্তু যখনই আসি আমি খুব আবেগে আপ্লুত থাকি। অবশ্যই, আসলে আপনি আসেনও কিছু কাজ নিয়ে, আমরা যতটুকু জানি এবারও আপনি এসেছেন কিছু গবেষণামূলক কাজ নিয়ে এবং আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনার জীবনের কিছু স্টোরি আমরা যেটা টুকটাক জানি দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার মাধ্যমে। আপনি একজন ডিকোলোনিয়াল নারীবাদী অ্যাক্টিভিস্ট স্কলার এবং সাধারণ পাঠকদের জন্য যদি সহজে করে আমি যদি বলতে চাই তাহলে যে হয় যে এই দর্শনের মূল জায়গাটি কি এবং এটি আমাদের বর্তমান সমাজে কেমন প্রভাব ফেলে বা কি ধরনের অবস্থানে রয়েছে সেটা একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে। ভীষণ কঠিন প্রশ্ন, এই জন্য বললাম যে একাডেমিক যারা, এদের যে ট্রেনিংটা না, এটা খুব জটিল। এবং অ্যাকাডেমিক্সরা যে ভাষায় কথা বলে, যে বইগুলো লিখছে এবং যে সকল ইন্টারন্যাশনাল কনফারেন্সেসে আমাদেরকে যেতে হয় বা ক্লাসরুমে আমরা যে ভাষায় কথা বলি, অনেক বছর পরে এক ধরনের হতাশার ভেতর দিয়ে যাচ্ছি। কারণটা বলি হতাশা, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো আমরা করে যাচ্ছি, আমি শুধু আমার কথা বলছি না, পুরো একাডেমিক ওয়ার্ল্ডের কথাই বলছি। তো একটা পর্যায়ে গিয়ে আজকাল আমার খুবই মনে হচ্ছে যে এই ভাষাটা আমরা ট্রান্সলেশনের কাজটা করছি না। একাডেমিক ভাষা বা একাডেমিক নলেজের যে ট্রান্সলেশনটা, এটা আবার আরেকটা গ্রুপ অফ পিপলের করবার কথা, যারা একাডেমিক্স, তারা নলেজ প্রোডাকশনের জন্য কাজ করছে প্রতিটা মুহূর্ত, তাই না? তো আরেকটি দল যে কাজটি করবার কথা, সেখানে একটা বড় একটা গ্যাপ রয়েছে। তো অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট স্কলার আমার কাছে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ, যেটা আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখন থেকে একটু একটু করে সময় বের করব সেই একাডেমিক নলেজ ট্রান্সলেশনের কাজটা করবার জন্য। আর সেটার জন্যই আজকের এই অনুষ্ঠানে আসা। আর তবে এটাও ঠিক যে হয়তো সব অনুষ্ঠান একাডেমিক কনভারসেশনের জন্য নয়। তো আজকে মেবি জাস্ট আ স্পার্ক। আমি আজকে এখানে আসার পেছনের মূল কারণটাই হচ্ছে আমি হয়তো একটু করে ছুঁয়ে যাব। আর যে প্রশ্নটি করলেন যে এই ডিকলোনিয়াল স্কলারশিপটা এটা কি, তো এটাকে সহজ করে যদি বলি, যেমন আজকের বর্তমান বাংলাদেশকে যেটা আমরা দেখি, আমার প্রতিনিয়ত মনে হয় যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই ডিকলোনাইজ করতে পারিনি। আজকে পুরো সমাজে যে একটা অস্থিতিশীল একটা সময় আমরা কাটাচ্ছি, কারণ আমরা আমাদেরকে জানি না, আমরা এত কলোনাইজড, আমাদের ব্রেইন, আমাদের এভরিডে লাইফ, আমাদের সিস্টেম, আমাদের ওয়েজ অফ থিঙ্কিং, ওয়েজ অফ ডুইং, এভরিথিং ইজ হাইলি কলোনাইজড। তো সেখানে এখন ডিকলোনাইজেশন নিয়ে ঠিক কেমন করে কাজ করতে হবে, এটা একটা ভাবনার বিষয়, এবং সেটাকে কিভাবে আবার পৌঁছে দিতে হবে, সেখানে মিডিয়ার ভূমিকা কি হতে পারে বা এডুকেটেডদের ভূমিকা কি হতে পারে। সো এটা একটা ম্যাসিভ একটা কনভারসেশনের বিষয়। তো ছোট করে শুধু আমি এটাই বলবো যে ডিকলোনাইজেশন ইটস নট আ মেটাফোর, ইট নিডস লট অফ এফোর্ট এবং ইট নিডস ইউর এন্টায়ার লাইফ টু ওয়ার্ক ফর ইট। খুব সুন্দর কথা বলছেন আপু, এটা আসলেই ঠিক। এবার একটু জানতে চাই যে আপনার যে পিএইচডি ও পোস্ট ডক গবেষণাগুলো রয়েছে, এখন এটা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ব্যবহৃত হচ্ছে এই গবেষণাগুলো। তো এটা তো আপনার জীবনের অনেক বড় একটা অর্জন এবং এটা আমাদেরও অনেক বড় একটা ভালো লাগা যে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের দেশের একজন মানুষ এত সুন্দরভাবে কিছু গবেষণা রেখেছে যেগুলো এখন সেখানে কাজ করা হচ্ছে এটা নিয়ে। তো এই আপনার এই গবেষণাগুলো বিষয়বস্তু কী ছিল এবং আপনি তখন এই বিষয়ের উপর যখন গবেষণা করেছিলেন তখন আপনার জন্য কেমন ছিল? আমি নিজে একজন অভিবাসী নারী। 25 বছর আমি যখন একটা ভিন্ন ভাষা, সংস্কৃতি, পরিবেশ, আবহাওয়ার মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম, প্রতিনিয়ত পদে পদে চ্যালেঞ্জ ছিল। আমি পড়াশোনা করেছি প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, তারপর সুইডেন, তারপর নরওয়ে, তারপর আমেরিকাতে আমার 3টে মেয়ের জন্ম, তারপর ইমিগ্রেশন আমাকে নিয়ে এসেছে ক্যানাডাতে। তো ক্যানাডাতে আমি কাজ করছি প্রায় 15 বছর ধরে। তো সেখানে যেটা হয়েছে, কাজ করবার শুরু থেকে যদি বলি যে
কাজ করবার সুযোগটা ছিল না। একজন অভিবাসী নারী হিসেবে কাজ করবার চ্যালেঞ্জ প্রতি পদে পদে, যেমন আপনারা অনেকেই সেই গল্পগুলো কিছুটা হয়তো জানেন যে এখান থেকে প্রফেশনালসরা যখন যায় ক্রেডেনশিয়ালস ডিভ্যালিউ হয়। যারা ডক্টরসরা যাচ্ছেন, ইঞ্জিনিয়ার্সরা যাচ্ছেন, আর্টিস্টরা যাচ্ছেন, সোশ্যাল ওয়ার্কার্সরা যাচ্ছেন, ইভেন প্রফেসরসরা যারা এখান থেকে সেখানে যায়, ওখানে যাওয়ার পরে আমরা আমাদের এই নলেজটাকে পারসিউ করাতে পারি না। তো তেমন একটা হতাশাজনক একটা পরিস্থিতির মাঝে আপনাকে সেই চ্যালেঞ্জগুলোকে উতরিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটা বুঝে উঠতে উঠতেই অনেকগুলো বছর চলে গেছে, এবং কি করে সেটাকে চ্যালেঞ্জটাকে মানে পার হয়ে আসতে পারবো, সেই কি বলবো সেই দরিয়াটা, সেটা বুঝে উঠতে উঠতে অনেক বছর চলে গেল। তো পিএইচডিটা আমি যখন করতে শুরু করেছি তখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে, আর আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল সায়েন্স এবং আমি কোয়ালিটেটিভ রিসার্চার, একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যে আমি আমার এই জীবনের এই অভিজ্ঞতাগুলোকে এবং আমার ওন সার্ভাইভালের জন্য আমি কমিউনিটির সাথে ইনফর্মাল লার্নিং স্পেস ক্রিয়েট করবার জন্য প্রচুর কাজ করতাম। তো একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আমি এই কাজটাকে একটা একাডেমিক রূপ দেব। তো সেই একাডেমিক রূপটা আবার কিভাবে দিতে হয় আমি জানি না, এবং সেটা কেউ এসে শিখিয়ে দেবে না। ইটস লাইক লার্নিং বাই ডুইং। তো সেটা আমার পিএইচডির কাছে আমি এটাতেই এই জায়গাটাই কৃতজ্ঞ যে আমার পিএইচডি ট্রেনিংটা আমাকে সেই জিনিসগুলো আমাকে শিখিয়েছে, এবং এটা একটা ওন ক্রিয়েটিভিটি, সেটাকে আমি কেমন করে একাডেমিক ভয়েস দেব। তো সেটা দিতে দিতে সেই কাজ করতে করতে সূর্য দেখিনি, দেশের সাথে যোগাযোগটা ঠিক যেমন করে রাখা দরকার ছিল, নিজের পরিবারের সাথে যেটা রাখার দরকার ছিল সেটা করতে পারিনি। কেমন করে 25 বছর চলে গেছে একদম বুঝতেই পারিনি। তো যুদ্ধটা অনেক লম্বা একটা যুদ্ধ ছিল, এবং এটা এখনো শেষ হয়নি, চলছে। আচ্ছা, আপনি এইবার একটু জানতে চাই, এবারও কিছু গবেষণামূলক কাজে এসেছেন, এবার আপনাদের গবেষণাতে কি কি থাকছে? আমার বর্তমান যে কাজটি আমি করছি ইউনিভার্সিটি অফ ক্যালগারির সাথে, আমি ওখানে আমি একজন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছি। তো সেটার মূল উপযোগ্য বিষয়টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবং আমরা আমাদের আদিবাসীদের কাছ থেকে কি শিখতে পারি, এবং আদিবাসীদের কাছে কোন জ্ঞানটা লুকিয়ে আছে যেটাকে আমরা ব্যবহার করলে আমরা আজকের সারা বিশ্বের যে একটা বৈশ্বিক যে সমস্যা সেটার একটা সমাধান খুঁজে পেতে পারি। তো এই কাজটি করতে গিয়ে আমার যেটা বিগেস্ট লার্নিং সেটা আমি বলছি যে নারীকে সম্মান করতে হবে এবং মাটিকে সম্মান করতে হবে। ঠিক যেমনি করে আমরা আমাদের নিজের শরীরের যত্ন নেই, মাটিকে ঠিক তেমনি সফটলি সম্মান করতে হবে। আজকের বিশ্বে আমাদেরকে কিন্তু এই শিক্ষাটা দেয়া হয় না যে মাটিকে ব্যথা দিও না, বা মাটিকে কি বলবো মাটিকে কষ্ট দিয়ে আমাদের উন্নয়ন করো। তো আমার কাছে মনে হয়েছে এই একটি দর্শন দিয়ে সারা পৃথিবীকে বদলে দেয়া যায়। কারণ আজকের ক্লাইমেট চেঞ্জ, এটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি, এটা কিন্তু ন্যাচারালি চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লাইমেট, ব্যাপারটা কিন্তু তা নয়। এগুলো সবই হিউম্যান ইনডিউসড। আমরা প্রকৃতির ওপরে এত অত্যাচার করছি, আমরা আজকে কি বলবো পানি, মাটি, বায়ু সব ধ্বংস করে ফেলছি উন্নয়নের নামে, এবং আমাদের জীবনকে আরো বেশি কমফোর্টেবল করব সেটার নামে, তাই তো? তো সেখানটাতে আপনি নর্থ আমেরিকান স্কলাররা যারা রয়েছেন, ইন্ডিজিনাস স্কলার যারা রয়েছেন, তারা দেয়ার বিগ অ্যাডভোকেসি করে ল্যান্ড বেসড এডুকেশনের জন্য। তো আমি নিজেও একজন লাইফ লং ল্যান্ড বেসড লার্নার। তো আমি তাদের কাছ থেকে এটাই শিখেছি যে মাটিকে আমাদের যত্ন করতে হবে। আর মাটিকে যত্ন করা মানে হচ্ছে আপনার সব কিছু, মানে প্রাণী এবং গাছপালা, মানুষ, বন্য প্রাণী, সব কিছু, তাই না? সব কিছু তো ইন্টারকানেক্টেড। তো এই জায়গাটা আমরা মনে হয় যে আজকের বিশ্বে আমরা এটা বুঝতে পারছি না, আর বুঝলেও আমরা অধিক মুনাফা লাভের আশায় লোভী হয়ে আমরা আমাদের পরবর্তী 7 প্রজন্ম যে ওরা যে নদী থেকে আর কি বলবো মাছ ধরতে পারবে না, বা নদীর পানিটা যে আর ইউজ করতে পারবে না, এই জায়গাটাই কিন্তু আমরা ভাবছিই না। তো এটাই আমার গবেষণার মূল বিষয়টা, কিন্তু এটাই সহজ করে বলার চেষ্টা করছি। আসলে ভাবতে গেলে কিন্তু এটা অনেক ডেপথ আছে এটার মধ্যে, যে আমরা এতটা গভীর হয়তো বা চিন্তা করি না, কিন্তু যেহেতু আপনারা এই সেক্টরে এত সুন্দরভাবে কাজ করছেন, এটা থেকে কিন্তু আমরাও অনেক কিছু জানতে পারছি, যেটা আমাদের অনেক কিছু অজানা, এবং আমাদের মনের অজান্তেই হচ্ছে, চোখের সামনেই কিছু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের নিজেদেরই ক্রিয়েশন, কিন্তু আমরা বুঝতে পারছি না। আচ্ছা, এবারে একটু আপনার যে সময়টা আপনি দীর্ঘদিন যেহেতু প্রবাসী জীবন আছেন, এবং আমাদের দেশের একটা সময় যখন আপনি ছিলেন দেশে, তখন আপনি বেশ দুর্দান্তভাবে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে কাজ করে গেছেন।
এবং তখনকার যে সময়টাতে দেশের প্রথম প্রাইভেট রেডিও, যেটি রেডিও মেট্রো ওয়েভের পাইনিয়র হিসেবে আপনি ছিলেন, এবং সেখানে আপনি বেশ দুর্দান্ত একজন অ্যাঙ্কর হিসেবে ছিলেন। সেই সময়টা আপনার জন্য কেমন লাগে? এবং এখন যখন এই যে অল্প কিছু সময়ের জন্য দেশে আসেন, নিশ্চয়ই কিছু কলিগদের সাথে দেখা হয়, নিশ্চয়ই সেই ভালো লাগার সময়টা মনে পড়ে। কেমন ছিল সবকিছু? আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে আমার সেই কলিগদের এবং বন্ধুদের কাছে ক্ষমা চাই, এই জন্য যে এটা একটা আলাদা পৃথিবী ছিল, আর একাডেমিয়া এটা একেবারে আরেকটা পৃথিবী। তো একটি পৃথিবীকে ছেড়ে আরেকটি পৃথিবীর বাসিন্দা হতে গিয়ে আমি আসলে দুটো পৃথিবীর সাথে আমি ব্যালেন্সটা করতে পারিনি। আমি একেবারে ডিট্যাচড। বাংলাদেশের মিডিয়ার আমার যারা গুরুজনেরা যারা ছিলেন, যারা হু মেড মি হু আই এম টুডে, তাদের সাথে আমি যোগাযোগটা রাখতে পারিনি। তো এটা আমার একটা অনেক কষ্টের একটা জায়গা। আর আমি নজরুল একাডেমিতে গান শিখেছি, বাফায় গান শিখেছি, এবং উস্তাদ বশির আহমেদের আমি স্টুডেন্ট। তার কাছে আমি দীর্ঘ 12 বছর আমি ক্লাসিক্যাল গান শিখেছি। বাংলাদেশ বেতারে, দর্পণ, মহানগর, ওদিকে বাংলাদেশ টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিদ্যাঙ্গন, ম্যাগাজিন অনুষ্ঠান উৎসব, বাঁধনহারা নজরুলের ওপরে একটা অনুষ্ঠান ছিল, এবং বিতর্ক, আরও সব কিছু এখন অত মনেও নেই। তো এগুলো সব কিছুই করতাম, কিন্তু এগুলো থেকে আমি আজকে অনেক দূরে, কিন্তু অন্য ফর্মে সেটাকে নিয়ে কাজ করেছি। আমি সাসকাটুনে, কানাডার সাসকাটুনে, ওখানকার কমিউনিটি রেডিও অনুষ্ঠানে আমি একটা বাংলা প্রোগ্রাম আমি ইনিশিয়েটিভ নিয়েছি। তো সেটা গত 12 বছর ধরে একটানা করে গেছি ভলান্টারিলি। আচ্ছা। তো ভলান্টারিলি মানে হচ্ছে যে ইউ উইল নট গেট পেইড, নট আ সিঙ্গেল পেনি, প্লাস এটা সবটুকুই কমিউনিটি সার্ভিস। তো কমিউনিটিকে একটি রেডিওর অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটিকে কীভাবে এম্পাওয়ার করা যায় এবং ইমিগ্রেন্ট নারীদেরকে কীভাবে এম্পাওয়ার করা যায়, ওই গল্পগুলোকে আমি চেষ্টা করেছি পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে। আর সেই কাজগুলো করতে গিয়ে এসেছে কিছু রেকগনিশন এসেছে। 2015 সালে আমি সিবিসি ফিউচার 40 এটা আমি অ্যাচিভ করি। তারপর বিবিসি শতনারী, সেটাও আমাকে, সেই সম্মাননাটা আমাকে দেয়া হয়েছিল 2017 সম্ভবত সেটার সালটা। তারপর প্রভিন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছি গভর্নর জেনারেলের কাছ থেকে। আর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে কমিউনিটির মানুষের আস্থা কুড়িয়েছি। আর আরেকটু বড় করে যদি বলি, সেটা হচ্ছে যে আমি যখন থেকে বুঝতে শিখলাম যে এই গল্পটা শুধু আমার একার গল্প নয়, সেই আমার একার গল্প কেমন করে সকলের মাঝে ছড়িয়ে দিলে পরে অন্যেরা উপকৃত হতে পারবে, সে জায়গাটায় আমি খুব সিরিয়াসলি কাজ করেছি আসলে। আপু, আপনি কিন্তু গান শিখেছেন এবং আপনি খুব সুন্দর গান করেন। আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই এবারে। কোন গানটি শোনাবেন আমাদের? অন্তর মম বিকশিত কারো, অন্তর তার হে নির্মল কারো, উজ্জ্বল কারো, সুন্দর কারো হে। হোলি ক্রসে যখন আমরা পড়তাম, আমরা 200 স্টুডেন্টস একসাথে এই কবিতাটি আমরা আবৃত্তি করতাম। আচ্ছা। 1995-এর দিকের কথা। তখন শুধু গানটা মুখস্থ, কবিতাটা মুখস্থ করেছিলাম, গানটার অর্থ বুঝতাম না। আজকে মা হবার পরে পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে, কমিউনিটি নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই একটি গান যথেষ্ট সারা পৃথিবীকে বদলে দেওয়ার জন্য। আর সাথে আরেকটি গান হচ্ছে কাজী নজরুল ইসলামের, দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ। বাহ, দারুণ, অনেক সুন্দর লেগেছে। আপু, আপনার জীবনে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, আপনি অনেক কিছু আপনার জীবনের প্রাপ্তির লক্ষ্য রয়েছে, এবং সেই প্রাপ্তির জায়গা থেকে, অর্জনের জায়গা থেকে আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অর্জন সম্পর্কে। অর্জন শব্দটা ব্যবহার করলেন তো, এই শব্দটাকে আমার কাছে খুব কলোনিয়াল মনে হয়, কারণ উই আর গোয়িং থ্রু আ প্রসেস টু বি হু আই অ্যাম টুডে, এবং ইটস আ লাইফ লং প্রসেস। তো অর্জন শব্দটাকে আমি ডিকনস্ট্রাক্ট করতে চাই। আমি শুধু এটাই বলবো যে যা করে যাবার আমি করে যাবার চেষ্টা করে যাচ্ছি। অর্জন শব্দটাকে আমি আসলে এখনো বুঝতে পারি না।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। খুবই চমৎকার লেগেছে গল্পে আড্ডা। আমাদের সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। তারপরেও বলবো যে আপনি যেসব উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, আপনি যেভাবে কাজ করেছেন সেটা খুবই চমৎকার এবং আগামীতে যেগুলো নিয়ে আপনি গবেষণামূলক কাজ বা পরিবেশকে ভালোবেসে যে কাজগুলো করছেন আরও এগিয়ে যাক, তার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।